পাঠ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের লেখা আমি আবু বকর নামক বইটি। আজ দ্বিতীয় পর্ব। সে অন্য ডিপার্টমেন্টে পড়ে, আমার মতোই সাদামাটা একটা ছেলে। এজন্যই হয়তো তার সঙ্গে অল্প দিনে বন্ধুর মতো সম্পর্ক হয়ে যায়। আমার অবস্থা শুনে তার শিক্ষকের কোচিংয়ে পড়ানোর কাজ দেয়। সেখানে কাজ পেয়ে আমার চলার অবস্থা হলো, কিন্তু পড়াশোনার সময় দিতে পারতাম না বেশি। পরে মিনহাজ আমাদের হলেরই এক্সটেনশন সেকশনে খালি সিটটার খবর পেয়ে আমাকে জানায়। মেসে নিজে এসে জিনিসপত্র নিয়ে আমাকে হলে উঠতে সাহায্য করে। সেখানে আমরা ওঠার পর তার সঙ্গে পরামর্শ করে কোচিং সেন্টারের কাজটা ছেড়ে দেই। তাবলিগের ভাই ফিরে আসার পর আমরা আবার বিপদে পড়ি। তিনি অবশ্য আমাদের থাকতে দেন তার রুমের ফ্লোরে। কোনো মতে গাদাগাদি করে থাকতাম সেখানে। তাবলিগের ভাইয়ের মতো সিনিয়র স্টুডেন্টরা থাকতো এক্সটেনশন বিল্ডিংয়ে। মিটিং মিছিলে এখান থেকে কাউকে ডাকার রেওয়াজ ছিল না, কাজে সেদিক থেকে শান্তিতে ছিলাম। তারপর কিভাবে কি হয়ে গেল এখনো বুঝে উঠতে পারি না। কেন মিনহাজকে তারা পাকড়াও করলো? কেন মারের হাত থেকে বাঁচার জন্য তাকে আমার নাম বলতে হলো? কেন এরপর এমন বেধড়ক মার খেলাম? তার কিছুই পরিষ্কারভাবে বুঝতে পারি না। এসব নিয়ে বেশি ভাবার শক্তি অবশ্য পাই না, ক্লান্ত লাগে। তারপর ঘুম আসে। ভাগ্যিস ঘুম নামে কিছু ছিল মানুষের জীবনে। নতুন দিনে নতুন করে চিন্তার এনার্জি পাই, যদিও তাতে লাভ হয় না খুব একটা। হাসপাতালে আমার মাথার ব্যান্ডেজ খোলা হয় অবশেষে একদিন। তখনই বুঝলাম একপাশে চেঁচে ফেলে দেয়া হয়েছে চুল। নতুন একটা ব্যান্ডেজ অবশ্য লাগানো হলো। প্লাস্টার লাগানো পা নিয়ে দেয়াল ধরে ধরে বাথরুমে যেতে পারি এখন। আমাকে নাকি ছেড়ে দেয়া হবে অল্প দিন পর, কিন্তু ছেড়ে দেওয়ার পর কোথায় যাব বুঝতে পারি না। হলে ফেরার প্রশ্নই আসে না। পুরনো মেসে যেতে পারি হয়তো, কিন্তু সেখানে কারা আছে এখন জানি না ঠিক। ফোনটাও নেই যে কারোর সঙ্গে যোগাযোগ করব। আমার গায়ে হাত বোলানো নার্সটা এসে কি কেমন আছেন বলে পালস মাপতে চায়। মাথায় হঠাৎ বুদ্ধি আসে। তাকে বলি, আপনার ফোনটা একটু দেবেন? সে একটা সেকেন্ড চিন্তা করে না, বলে আমার তো ফোন নাই। মানে আপনারা ফোন ব্যবহার করেন না? করি ভাই, করি, অফিসেরটা করি। আমাকে প্লিজ সেটা একটু দেবেন, খুব দরকার। ঝকঝকে সাদা দাঁত বের করে হাসে মেয়েটা। এই প্রথম তাকে আমার সুন্দর মনে হয়। বলে, সেটা তো টেবিলের ফোন, মোবাইল না। টেবিলের ফোন শুনে আমিও একটু হাসি। বালিশে হেলান দিয়ে বেডে বসে আছি, চোখ মেয়েটার দিকে। আজকে কেন যেন হাত বোলায় না সে। গায়ের চাদরটা টেনে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। কোমরের পেছনে হাত দিয়ে কালো রঙের সস্তা মোবাইল ফোন বের করে। আমার দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলে, টাকা নাই কিন্তু, তাড়াতাড়ি কথা শেষ করেন। আমার তখনই মনে হয় ফোনটা ফেরত দিই। আশপাশের কোনো রোগী বা তাদের কাছে আসা লোকদের থেকে চেয়ে নিতে পারি ফোন। এটা ভাবতে ভাবতে সময় লাগে। দেখি সে চলে গেছে কোথাও। হাসপাতালের টানায় এই রুমটার একপাশে বারান্দা। আমাদের জানালাটার পাশে একটা স্ট্রেচার রাখা আছে। সেটার ওপরে নীল রঙের মোটা প্লাস্টিকের কভার, তার উপর হাবিজাবি কি কি যেন রাখা। সেখানে দুটো মাছি উঠছে চক্রাকারে। সাইজ দেখে অবশ্য মনে হয়
মাছি না হয়ে ভোমরা জাতীয় কিছু হতে পারে। মনে হলো বহুদিন পর দিনের আলোয় বাইরে তাকিয়েছি। বারান্দার ময়লা রেলিং এর পেছনে ঝকঝকে রোদ, সেই রোদে চারপাশ আলোকিত হয়ে আছে। একটু দূরে এক সারি স্বাস্থ্যবান শরীরের গাছ, মাটির দিকে নিচু হয়ে যাওয়া পাতায় ধুলোর আবরণ, নীল পলিথিনের কুঁচকে যাওয়া ব্যাগ আর ময়লা কাগজের টুকরো লেগে আছে দু একটা। গাছের সারি আর বারান্দার মাঝে রাস্তা আছে বোধ হয়। সেখানে দিয়ে হৈ হৈ করতে করতে একদল লোক দ্রুত পার হলো। দাঁত খোসপাস্টার মলম বিক্রি করার হাঁক দিতে দিতে কেউ কাছে চলে আসছে। জানালার সামনে দিয়ে হেলে দুলে পার হয় এক পেট মোটা বয়স্ক মহিলা। একটু পর বাচ্চা কোলে সবুজ শাড়ি পরা মেয়ে, তার পিঠে হাত রেখে একটা মানুষ। বড় জানালাটা টেলিভিশনের স্ক্রিন যেন। সবুজ শাড়ি পরা মেয়েটা কি যেন বলতে বলতে পাশে তাকিয়ে হাসলো। খ্যাত টাইপের সুন্দর চেহারার মেয়ে। তাকে আরেকটু দেখার জন্য ঘাড় কাত করলাম। মাথার এক পাশটা হঠাৎ চিনচিন করে উঠল ব্যথায়। আমি এখন কাকে ফোন করব? ফাহিমাকে নাকি বাবাকে? মিনহাসকে করতে পারি। ফোন নম্বর মনে থাকলে মিথিলাকেও করা যেত। সে হয়তো জানে কি অবস্থা হয়েছে আমার এখন। মনে মনে কি খুশি হয়েছে জেনে? তার কি একবারও দেখতে ইচ্ছে হয় আমাকে? আমি মিনহাসকেই ফোন করি। সে ফোন ধরে না আমার, কিন্তু অটোমেটিক একটা মেসেজ আসে, কলিং ইউ লেটার টাইপের। মেসেজটা আমি পড়িও নি ঠিক মতো। তার ফোন আসে। কি খবর বন্ধু? মিনহাসের গলা খুশি খুশি। হয়তো সে ভাবতে পারেনি কোনোদিন তাকে ফোন করব আমি। ভালো। গলার টোনটা এমন রাখি যাতে মনে হয় যে তার বন্ধু ডাক খেয়াল করেছি। শুষ্ক গলায় বলি, আমাকে তো ছেড়ে দেবে কাল পরশু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার গলা শুনে মনে হয় আমার বিয়ের খবর শুনছে সে। একবার মনে হলো বলি, এর মধ্যে আলহামদুলিল্লাহর কি পেলে? তারপর মনে হলো সেটা বন্ধু বন্ধু ধরনের কথা হয়ে যাবে। সেরকম যাতে মনে না হয় সেজন্য নিরাশ গলায় বলি, আমি কোথায় উঠব? তাবলিগের ভাইয়ের ওখানে তো যাওয়া যাবে না। না রে বন্ধু, হল থেকে বেচারাকে তো আউট করে দিয়েছি। আহারে, আমাদের জন্য? আমার সত্যিই খারাপ লাগে তাবলিগের ভাইটার জন্য। কিন্তু মিনহাজ নাটকীয়ভাবে ক্ষেপে যায় আমার কথা শুনে। আমাদের জন্য হবে কেন? আমাদের দোষ কি ছিল? আমরা তো সেই সংগঠন করি না। আর সেটা করলে মারবে কেন? হল থেকে বের করে দেবে কেন? দেশে কোনো আইন আদালত নাই? আমি বলি, আরে বাদ দাও। আমার কথায় সে যেন আর উৎসাহ পেয়ে যায়। বিষ গলায় বলে, তুমি জানো সারা দেশে কত ছাত্রকে তারা মেরেছে? কাউকে কাউকে জানেও মেরে ফেলেছে, জানো তুমি? মিনহাস একটু থামে। মনে হয় ঢকঢক করে পানি খায় কিছুক্ষণ। তারপর বলে, ঢাকার বাইরে পড়ে আমার মামাতো ভাই। তার কাছে শুনেছি তারা নাকি সেই সংগঠনের ছেলেদের মারে শুধু মারার অভ্যেসটা ধরে রাখার জন্য, অন্যদের ভয় দেখানোর জন্য, সরকারের বিরুদ্ধে যাতে কেউ টু শব্দটি না করতে পারে সেজন্য। তুমি তো জানো এদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করতে না পারলে সরকারের বিরুদ্ধে কিছু করা যায় না। আর এটা যেন না হয় সেজন্যই পেটানো হয় সেই সংগঠনের ছেলেদের। সেই সংগঠন মানে শিবির। এতক্ষণ কথা বললেও মিনহাস কেন যেন তার নাম নেয় না। হয়তো ভয়ে বা অন্য কারণে, সেটা সমস্যা না।
কিন্তু যেভাবে আইন আদালতের কথা বলে সে, অবাক লাগে আমার। কিছুদিন পরপরই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন মারপিটের খবর শোনা যাচ্ছে। মিনহাজ নিজেও এটা বলল আমাকে। কিন্তু এজন্য কি কেউ আইন আদালতে যায়? সেখানে যাওয়া যায় এসবের জন্য? মিনহাজ বলে, শোনো, আমি উকিলের সঙ্গে কথা বলেছি। উকিল বলেছে দেশে এরকম কোনো আইন নাই। তারা যে আমাদের মেরেছে এর জন্য তাদের বিরুদ্ধে মামলা দেয়া যাবে। পুলিশ মামলা না নিলে কোর্টে করা যাবে। এবার আমার বিরক্ত লাগে। এরকম আসলে হয় না, হওয়ার কথা না। ঠাট্টার গলায় বলি, মামলা করে কি তাদের শাস্তি হবে? 10 বছরের সশ্রম কারাদণ্ড? না, সেটা হবে না। মিনহাজ দমে যায়। জানি সরকারি দলের বিচার নাই, কিন্তু তাই বলে আমরা কিছু করব না? তুমি করো। এখন বলো, আমি আগের মেসটাই উঠতে পারবো কিনা? তোমার সঙ্গে কি যোগাযোগ আছে তাদের? তারা কি আমাকে থাকতে দেবে? হঠাৎ প্রসঙ্গ পরিবর্তনটা মিনহাজ মেনে নেয়। বলে, আমি তো জানি না কিছু বন্ধু। আমি এখন দেশের বাড়িতে। ঢাকায় ফিরলে খবর দেব তোমাকে। আমার আর কথা বলতে ইচ্ছে করে না। হঠাৎ মনে হয় মিনহাজেরও তেমন কিছু নাই আর বলার। আমাদের বন্ধুত্বের সেতুটা ভেঙে গেছে, বা হয়তো কোনো মতে জোড়া লেগে আছে। সাবধানে বুঝে শুনে চলতে হবে সেখানে। নার্স আপু আসে না আর। তার ফোনটা দিয়ে আমি কি করব বুঝতে পারি না। শুয়ে শুয়ে তন্ডার মতো চোখ লেগে এসেছিল। সে এসে আমাকে বাহুতে ঠেলা দিয়ে ডাকতে থাকে। দ্রুত হাতে তাকে ফোন ফেরত দে। সে বলে, আপনার কাছে গেস্ট এসেছে, একটু আসেন। আশেপাশে তাকিয়ে কাউকে দেখি না। মনে হচ্ছে আমাকে নিয়ে ঠাট্টা হচ্ছে কোনো। ক্ষুণ্ণ গলায় বলি, কই গেস্ট? আমার সঙ্গে আসেন। হাঁটতে পারবেন? কই আসবো? আমি সত্যি অবাক হই। এই যে সামনে, ডাক্তারদের রুমে। আসেন, ধরি আমি। তাকে ধরি না। প্যাচ বগলে নিয়ে হাঁটার অভ্যেস হয়ে গেছে আমার। তার পেছন পেছন হাঁটতে গিয়ে কেন যেন অদ্ভুত অনুভূতি হয়। ভয়, বিস্ময়, কৌতূহল মেশানো। ছোট ক্লাসে পরীক্ষা খারাপ দিলে রেজাল্টের কাগজ পাওয়ার সময় এমন অনুভূতি হতো। আমাদের জায়গাটা আড়াল করে রাখা মোটা পর্দা সরিয়ে আমার জন্য একটু দাঁড়ায় নার্স আপু। পর্দাটা অতিক্রম করে দেখি সারি সারি রোগীর বেড, শত শত মানুষ আর ওষুধ বা অন্য আরো কিছু জিনিসের তীব্র গন্ধ। কোথাও একটা বাচ্চা কাঁদছে তার স্বরে। একসঙ্গে খক খক করে কাশছে কেউ কেউ। এত নিশ্চিন্তে হচ্ছে সব। মনে হয় কান্না, হাসি, মানুষের গুনগুন শব্দের মতো স্বাভাবিক আর কিছু নেই এই ভুবনে। আমার দিকে তারা কেউ তাকায় না, তাকানোর মতো কিছু নেইও। আমি বরং এই বিচিত্র ভুবন দেখতে দেখতে ভাবতে থাকি, কি হতে যাচ্ছে একটু পর। নার্স আপু এখন আর ফিরে তাকাচ্ছে না আমার দিকে। ওয়ার্ডের মাঝামাঝি জায়গাটার বাঁদিকে একটু করিডর। সেই করিডোরে একদিকে রুমের দরজা ঠেলে সে ভেতরে ঢোকে। তার পেছন পেছন আমি। ছোট একটা রুম, 3-4টা ছোট ছোট ডেস্ক, তার পেছনে একটা করে চেয়ার। মাঝখানের চেয়ারে অ্যাপ্রন পরা কম বয়সী একজন ডাক্তার। তার আশেপাশে চেয়ারে শক্ত চেহারা কয়েকজন পুরুষ। তাদের কাউকে চিনি না আমি। এদের মধ্যে একজন আমাকে দেখে উঠে দাঁড়ায়। কম বয়সী ডাক্তার। তার সঙ্গে হাত মিলিয়ে বিদায় হয়। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে
আরো দুটো ছেলে ঢোকে। এদের চিনি আমি, আব্বাস আর শাহাদত। শাহাদত মানে সেই ছেলেটা যাকে হলের প্রেসিডেন্টের আশেপাশে দেখতাম আমি। এতক্ষণে বুঝতে পারি আমাকে দেখে যে উঠে দাঁড়িয়েছিল, যার সঙ্গে হ্যান্ডশেক করে বা যার হাতে তুলে দিয়ে আমাকে বিদায় নিয়েছিল ডাক্তারটা, সেই আমাদের হলের প্রেসিডেন্ট। ওদের হাবভাব দেখে মনে হয় আমাকে আবার মারবে ওরা। কিন্তু সেটা কি এরকম ব্যান্ডেজ লাগানো ক্ষতবিক্ষত শরীরে? আমার গলা শুকিয়ে যায়, মাথা টলে ওঠে। কোনো মতে চেয়ারের উপর হাত ঠেকিয়ে নিজেকে সামলে নিই। আব্বাস হাসে। ডরাও কেন? ডরানোর কিছু নাই। প্রেসিডেন্ট ঠান্ডা গলায় বলে, বসো, পানি খাও। কি বলি শোনো ভালো করে। আমি তবুও দাঁড়িয়ে থাকি। আব্বাস হঠাৎ গালি দেয় আমাকে, হারামজাদা, কুত্তার বাচ্চা, বসছিস না কেন? ভয় লাগে তার গলা শুনে, কিন্তু এত ভয়ের মধ্যেও হঠাৎ তার সামনের দাঁতগুলোর দিকে চোখ আটকে যায়। এত কালো কেন সেগুলো? আমাদের শহরটা ঢাকার কাছে। আগে বাবার সঙ্গে যখন ফিরতাম বাসে 1 ঘন্টার মতো সময় লাগতো, এখন লাগে 2-2.5 ঘন্টা, কখনো এর চেয়েও বেশি। রাস্তায় বাসের সংখ্যা বেড়েছে, আরাম করে বসার ব্যবস্থা হয়েছে, রাস্তাও একটু চওড়া হয়েছে, কিন্তু তবুও এখন সময় অনেক বেশি লাগে। আমাদের ছোট শহরের লোক বেড়েছে অনেক। ঢাকার মতোই সারা দিন দিশেহারার মতো তারা ছুটতে থাকে রাস্তায় রাস্তায়। আগে সেখানে রিক্সা ছিল, এখন বেবি ট্যাক্সি বেশি। এগুলো আগে ঢাকায় চলতো, এখন শুধু আমাদের মতো শহরে চলতে পারে। সারা রাস্তায় কালো রঙের ধোঁয়া ছাড়তে ছাড়তে গঙ্গাতে গঙ্গাতে চলাচল করে এই অসুখী ট্যাক্সিগুলো। তাদের সঙ্গে গুতোগুতি করতে করতে ভ্যান, টেম্পো, ইঞ্জিন চালিত রিক্সা আর নিত্য নতুন মোটরসাইকেল। রাস্তার পাশে চিপস, চানাচুর আর বিস্কুটের ঝোলানো প্যাকেট, উপচে পড়া দোকান। কোনো কোনোটাতে আজহারি বা এমন কারো ওয়াজ, কোনোটা থেকে হিন্দি সিনেমার চটুল গানের কান ফাটানো শব্দ। অনেকদিন পর নিজের শহরে এসে এসব বেশি করে চোখে পড়ে। আমি যদি কবি হতাম তাহলে লিখতাম, আগে ছিল রবীন্দ্রসঙ্গীত, এখন আমার শহরটা ব্যান্ড মিউজিক। এরকম কবিতা লেখার কথা ভাবি মনে মনে, সেটা অবশ্য ফেসবুকে একজনের ফলোয়ার হওয়ার পর। তার কিছু কবিতা আমার মুখস্থও থাকে। এই যেমন জলের উপর চক্রাকারে ঘুরতে থাকা বক, তোমায় দেখে জাগে আমার নদী হওয়ার শখ। আমার ধারণা তিনি একসময় গ্রামে ছিলেন, একটা নদীর পাশে বসে থাকতেন। সেখানে তার প্রেয়সীর কথা ভেবে বিষণ্ণ হয়েছিল একদিন। তখন মাছের জন্য নদীর উপর বক ঘুরছিল চক্রাকারে। তার সব ভালোবাসা ছিল এ নদীটা ঘিরে। দেখে কবির স্বাদ হলো নদী হওয়ার। তার প্রেয়সী বকের মতো ঘুরবে যে নদীটা ঘিরে, সেই নদীটা হওয়ার। আমার শহরের কাছেও নদী আছে। শহরটা যেখানে শহর হয়ে ওঠেনি পুরোপুরি, শেষ রাস্তায় নেমে যেখানে হেঁটে যেতে হয় নিচু নিচু সাদামাটা ঘরবাড়ি আর বুনো ঝোপঝাড় পেরিয়ে, সেখানে সত্যি নদী আছে একটা। অনেকক্ষণ বসে থাকলে নদীর পিঠে নাচতে থাকা রোদের আভায় ঘোর লাগা অনুভূতি হয় সেখানে। কিন্তু আমাদের নদীতে বক নেই আর। অল্প কিছু ছাইরঙা পাখি আর বিকট স্বরে ডেকে ওঠা কাক আছে, কিন্তু বক নেই। না থেকে অবশ্য ভালো হয়েছে। বক দেখলে কবি ইমতিয়াজের কবিতাটা আমার মনে পড়তো। আমার কোনো সত্যিকারের প্রেয়সী নেই,
কারোর জন্য কিছু হওয়ার কথা আমার মনে হতো না। সেটা খুব দুঃখের ব্যাপার হতো। বাড়িতে ফিরে এখন মাঝে মাঝে নদীর পাশে বসে থাকি। সেখানে বসলে মনটা নরম হয়ে যায়। কালো মুখের নার্সটার কথা মনে পড়ে। কেন সে আমায় ডেকে নিয়েছিল ডাক্তারদের সেই ছোট রুমে? সে কি তাদের দলের কেউ? সে কিংবা ডাক্তারের ঘরে অল্প বয়সী ডাক্তারটা? আমাকে ভয় দেখানোর সময় রুমটায় অবশ্য তারা কেউ ছিল না। ছিল শক্ত শক্ত মুখের ছেলেগুলো। আমাকে তারা খুব বেশি ভয় দেখায়নি। বলেছিল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মার খাওয়ার কথা যেন সাংবাদিকদের না বলি, যেন কোথাও অভিযোগ না করি, যেন মামলা না করি। এসব করার কথা আমার মনেই আসেনি। মাথা নেড়ে তাই সায় দিচ্ছিলাম। তখন আব্বাস এক টেবিলে যার সঙ্গে ভাত খেতে গিয়ে কথা হয়েছিল আমার, সে তীব্র কণ্ঠে বলে আমি যেন বাড়ি চলে যাই, আর কখনো যেন বিশ্ববিদ্যালয়ে দেখা যায় না আমাকে। এরপর তারা আমাকে কয়েকটা নাম বলে যাদের মেরে ফেলা হয়েছিল। এমন ভাবে বলে যেন মেরে ফেলাটি ছিল পবিত্র কাজ। এটা করে ফেলা ডাল ভাত তাদের জন্য, এবং এসব পবিত্র কাজ ডাল ভাতের মতো করে ফেলা আমার ক্ষেত্রেও ঘটতে পারে। কেন পারি? কারণ আমি নাকি শিবির নামের সেই আজব সংগঠনটার সদস্য, যার সদস্য বলে সন্দেহ করলে যে কাউকে মেরে ফেলা যায় বা মেরে হাড্ডি গুঁড়ো করে দেয়া যায়, তারপর পুলিশে তুলে দেয়া যায়, এবং এই পবিত্র কাজের বিবরণ গর্বের সঙ্গে সংবাদপত্রগুলোই প্রকাশ করা যায়। আমার একবার মনে হলো মিনমিন করে হলেও বলি আমি সেই সংগঠনের সদস্য না, কিন্তু বলি না। শুধু এটা বলার কারণে তারা আমাকে সেদিন এভাবে মেরেছিল। এটা বলার কারণে, এবং তারা যখন বারবার উন্মত্তের মতো জিজ্ঞেস করছিল আর কে কে করে সেই সংগঠন, আমি যে বলেছিলাম জানি না, সত্যিই জানি না, সেই কারণে। মারতে মারতে তারা একবার বলেছিল মিনহাজ নাকি তাদের বলেছে আমি সেই সংগঠন করি। আমি জানি না মিনহাজ এটা বলেছিল কেন, কিংবা আসলেও সে বলেছিল কিনা। মিনহাজের সঙ্গে আমি নামাজ পড়তে যেতাম হলের মসজিদে। মাঝে মাঝে একসঙ্গে খেতে যেতাম। দু একবার লাইব্রেরিতেও গেছি। এছাড়া কোনোদিন অন্য কোথাও যাইনি আমি। আব্বাসীরা বিনা দ্বিধায় পেটায় যে সংগঠনের ছেলেদের, কোনোদিন তাদের নিয়ে কথা পর্যন্ত বলিনি। তাদের আমি এসব বলার সুযোগ পাইনি, না মার খাওয়ার দিন, না আমাকে হাসপাতালে ভয় দেখানোর দিন। আমাকে ভয় দেখিয়ে ওর নির্দেশ জানিয়ে, এবং আমি যথেষ্ট ভয় পেয়েছি এটা সম্পর্কে নিশ্চিত হয়ে তারা চলে যায়। যাওয়ার আগে তাদের প্রেসিডেন্ট কোমরে গোজা পিস্তল বের করে সেটার নলে খামোখা কয়েকটা ফু দিয়ে আবার তা কোমরে গুজে রাখে। আমার খুব হাস্যকর লাগছিল বিষয়টা। হাস্যকর লাগছিল ভাব লুকিয়ে ফেলার জন্য, এবং যথেষ্ট ভীতু ভীতু ফুটিয়ে তোলার জন্য প্রাণপণে আমার মার খাওয়ার সময় যন্ত্রণাটার কথা ভাবতে থাকি। সম্ভবত এটা তাদের খুব পছন্দ হয়। তবু আব্বাস সেই আব্বাসী নাটকীয় ভাবে বলে কালই চলে যাবি খানকির বাচ্চা। পরদিন সকাল সকাল শান্ত চেহারার, চোখে চশমা পরা একটা ছেলে আসি আমার কাছে। জানাই সে আব্বাসের বন্ধু। তার পক্ষ থেকে সে এসেছে আমাকে বাস স্ট্যান্ডে তুলে দেওয়ার জন্য। সে ছিল নম্র ভদ্র পড়ুয়া চেহারার। আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ে, তবে অন্য একটা হলে থাকে। যারা আমাকে
বা আমার মতো সন্দেহ করা যায় এমন ছেলেদের মেরে বেড়ায় তাদের দলের নেতা সে। আমি শুনতাম তাদের দলে নেতা দুই ধরনের। একদল কুখ্যাত, সেই সংগঠনের ছেলেদের বা কখনো কখনো অন্যদেরও মেরে বেড়ায়। আরেক দল গণরুমে বা হলের মাঠে ক্লাস নেয়। সেই ক্লাসে মার খাওয়া ছেলেরা বা তাদের সংগঠন কত জঘন্য, কেন তাদের মার দেওয়াই উচিত, মার দেওয়াটাই এদেশের তরুণ সমাজের ঐতিহাসিক দায়িত্ব, এসব তাত্ত্বিক জিনিস বোঝানো হয়। সেখানে এসব বোঝানোর জন্য জোর করে বা ভবিষ্যতে হলে সিট পাওয়ার প্রলোভন দেখিয়ে ধরে আনা ছেলেদের সঙ্গে সঙ্গে সবকিছুতে সায় দিতে হয়। সৈনিকদের মতো জোর গলায় ইয়েস লিডার ধরনের কি কি সব বলতে হয়। আমি জানি এসব। হলে কয়েকদিন থাকলে এসব সবাই জেনে যায়। কেউ কেউ জানে বা তাদের জানতে হয় হলে ওঠার আগেই। চশমা পরা ভদ্র ছেলেটা সম্ভবত তাত্ত্বিক কোনো নেতা ছিল। শান্ত গলায় আমাকে বোঝাচ্ছিল সে। বলা শুরু করে ইতিহাস ঘেটে ঘেটে। বলে তারা যে তরুণদের মারে, তাদের দল কত খারাপ ছিল। 50 বছর আগে কেমন করে তারা এদেশের মানুষকে হত্যা করেছিল, ধর্ষণ করেছিল, বাড়িঘরে আগুন দিয়েছিল। এসব আমি জানি কিছু কিছু। 50 বছর আগে সত্যি এরা দেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল, হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল, আরো অনেক জঘন্য কাজ করেছিল। এসব যারা করেছিল তারা ছিল কয়েক যুগ আগের মানুষ। আমি তাই অবাক হয়ে ভাবতে থাকি, এখন তারা যাদের মারছে তাদের তো জন্মই হয়নি তখন। মারছে তো তারা এখনকার অল্প বয়সী তরুণদের। ভয়ে ভয়ে তা বলার পর প্রথমবারের মতো শান্ত ছেলেটার চেহারা একটু কঠিন হয়। বলে তারাও মেরেছে। তাদের জোট যখন ক্ষমতায় ছিল 19-20 বছর আগে আমাদের মেরেছে, পায়ের রগ কেটেছে, হত্যা করেছে, কোথাও থাকতে দিত না আমাদের। আমি ভাবি হতে পারে সেটা, অবশ্যই হতে পারে, কিন্তু সেটাও তো অনেক বছর আগের কথা। এখন তারা মিনহাসকে, আমাকে, আমার মতো তরুণদের মারছে। আমার মতো বয়সী তরুণদের অনেকের তো জন্মই হয়নি এত বছর আগে। এসব আমি মনে মনে ভাবি, বলার সাহস করি না। কিন্তু আমার চেহারায় যেরকম প্রতিক্রিয়া আশা করেছিল, বোধহয় তা না দেখতে পেয়ে ক্ষেপে যায় সে। বলে তুমি ওদের সংগঠন করো দেখেই তো এসব কথা বলো। এসব বললে নেক্সট টাইম জানে বাঁচবে না তুমি। আমি আসলে এসব কথা কোনোদিন বলিনি আগে, এসব নিয়ে ভাবিও না তেমন। আমি দরিদ্র ঘরের সন্তান। একটা ভালো চাকরি, সুন্দরী বউ আর সুখী জীবন ছাড়া অন্য কোনো ভাবনা ছিল না জীবনে। সে আর কিছু বোঝাতে যায় না, বোঝা যায় হতাশ হয়েছে সে। বোঝা যায় তার মুখের ওপর এভাবে কিছু বলেনি কেউ আগে। আমি আর কিছু না বলে চুপ থাকি। বলা তো যায় না এখনই সে ফোন করে ডেকে আনতে পারে তার খুনি চেহারার বন্ধুদের। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া কাগজপত্র সে নিজে বুঝে নেয়, তার কাছে রাখে। তারপর বলে আগামী 3-4 মাস তুমি ঢাকায় ফিরবে না, কোনো অজুহাতেই না। 3-4 মাস শব্দটা আমি প্রথম শুনলাম। 3 মাস কেন জানতে ইচ্ছে করে। সে বোধহয় বোঝে সেটা। বলে কিছুদিনের মধ্যে সম্মেলন হবে আমাদের, এর মধ্যে তোমার চেহারা যেন না দেখি। আমাকে সে সঙ্গে করে নিয়ে নিচে নামে। নিচে নামার আগে চোখ ঘুরিয়ে কালো মুখের নার্সটাকে খুঁজি, কোথাও নেই সে। আমার চোরা চঞ্চল চোখ দেখে সতর্ক হয় তাত্ত্বিক। বলে
যদি কোনো সাংবাদিক দেখো বা অন্য কাউকে, যদি কেউ জিজ্ঞেস করে, বলবে আমি তোমার কাজিন। অন্য কিছু বলবে না, একদম কিছু না। মনে থাকবে? আমি মাথা নেড়ে সায় দিই। নিচে সাংবাদিক বা অন্য কেউ অবশ্য ছিল না আমাকে জিজ্ঞেস করার জন্য। বরং নোংরা পোশাক পরা চামচা ধরনের একটা ছেলে দাঁড়িয়েছিল আমাদের অপেক্ষায়। সে স্যালুট করার মতো তাত্ত্বিককে সালাম দেয়, দাঁড়িয়ে থাকা সিএনজির দিকে ইশারা করে দেখায় উঠে পড়ার জন্য। তারপর তাত্ত্বিক বিদায় নিলে আমার পাশে এসে বসে চামচা ছেলেটা। তার গা থেকে তীব্র দুর্গন্ধ বের হয়ে আসছে। ভেজা কাপড় ঠিকমতো না শুকিয়ে গায়ে পড়লে এমন গন্ধ হয়। আমি যতদূর সম্ভব দূরত্ব রেখে বসি। সে ফস করে একটা সিগারেট ধরায়। আন্তজেলা বাস স্টেশনে সে বাসে তুলে দেয় আমাকে। বাসে ভাড়া দিয়ে কন্ডাক্টরকে কিছু বলে। বাসে আমার পাশে কেউ বসে না। পা আর মাথার ব্যান্ডেজটা আছে এখনো, সেটা দেখেই হয়তো। বাসের জানালা দিয়ে দেখি চামচা ছেলেটা দাঁড়িয়ে আছে বাস না ছেড়ে দেওয়া পর্যন্ত। এখনো সে সিগারেট খাচ্ছে আর অন্য হাতটা দিয়ে ঘন ঘন চুলকাচ্ছে শরীরের এমন সব জায়গা বাস স্টেশনে যেখানে প্রকাশ্যে চুলকাতে হয় না। সবকিছু অদ্ভুত লাগে আমার। বাসে করে নিজের শহরে ঢুকি বিতাড়িত মানুষের মতো। একটা অটোরিকশা করে বাড়ি ফিরি। আমাকে দেখে হাউমাউ করে কাঁদে মা। উপরে দুহাত তুলে অভিশাপ দেয় যারা মেরেছে তাদের। বাবা বাসায় ফিরে কিছু বলেন না। রাতে মাঝে মাঝে শুনি বাবা কি বলে যেন বকাবকি করছেন মাকে। মায়ের চাপা কান্নার শব্দ শুনি একদিন। আমার শেষ ব্যান্ডেজগুলো খুলতে সময় লাগে। মাথার ব্যান্ডেজের নিচে চুল গজিয়েছে ছোট ছোট, কিন্তু তার মাঝখানে সরু নালার মতো ক্ষতচিহ্ন। চুল বড় হলে হয়তো ঢেকে যাবে এক সময়। মাঝখানে মিথিলা আসে একদিন। ফাহিমা না থাকলে তার আসার কথা না, তবু আসে। এসে আমাকে আশ্চর্য করে দিয়ে অঙ্ক বই বের করে। তার পরনে সালোয়ার কামিজ। সে অনেক শুকিয়েছে। শুকানোর জন্যই হয়তো নাকটা মোটা মনে হয় তার। কিন্তু তার উঁচু গাল নেমে গেছে, চিবুকটা ধারালো হয়েছে, চোখে বিষণ্ণ ভাব এসেছে। আমার প্রচন্ড মায়া লাগে তার জন্য। আমি শুনেছি মিথিলার মা ফিরে এসেছিল, কিন্তু তার বাবা গ্রহণ করেননি তাকে। ছোট শহরে এসব নিয়ে এখনো কথা হয়। আগে হলে মিথিলা এসব নিয়ে দুঃখ করত, অনেক কিছু বলতো। এবার কিছু বলে না, এমনকি ঠিকমতো অঙ্ক প্র্যাকটিস করে না। আমি তাকে দুটো অঙ্ক বোঝানো মাত্র সে খাতা বন্ধ করে মাথা নিচু করে থাকে। হঠাৎ আমার মনে হয় অঙ্ক বোঝানো অজুহাত মাত্র, সে আসলে আমাকে দেখতে এসেছে। তার ফর্সা হাতটা ধরি, শক্ত কাঠের মতো তা পড়ে থাকে আমার মুঠোর ভেতর। ছেড়ে দেই হাত। মিথিলা হঠাৎ বলে, আপনাকে মারল কেন? সে এটা বলার পর তার চোখের দিকে তাকাই। তার বলা প্রতিটি শব্দের আসল মানে বোঝার চেষ্টা করি। মনে হয় সহানুভূতি বা ভালোবাসা থেকে না, সে প্রশ্নটা করেছে অন্য কোনো অনুভূতি থেকে। সেটা এত দুর্বোধ্য লাগে যে অপ্রস্তুত হয়ে যায়। শুধু বলি, জানি না। সে বলে, পত্রিকায় তো লিখেছে সব। তার কণ্ঠ শুনে এবার নিশ্চিত হই। আসলে শ্লেষ বা জিঘাংসা থেকে সেটা বলেছে। হয়তো শুধু এই শ্লেষ, এই জিঘাংসা দেখানোর জন্যই এসেছে এখানে।
মিথিলা চলে যাওয়ার পর মন খারাপ করে থাকি অনেকক্ষণ। মার খাওয়া না, মার খাওয়ার কারণটা অনেক বড় আঘাত হয়ে এসেছে আমার জীবনে। এই আঘাতটা সারাতে হবে আমাকে, যে করেই হোক। আমার প্রতি নিষেধাজ্ঞার মাস দেড়েক পার হয়েছে। অল্প কিছুদিন পর সেকেন্ড টার্ম পরীক্ষা, তার কয়েক সপ্তাহের মধ্যে ফাইনাল পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে আমাকে ঢাকায় ফিরতে হবে। মিনহাস আমাকে নম্বর জোগাড় করে দিয়েছিল। ঢাকায় ফেরার তাগিদে পাগলের মতো ফোন করি সেসব জায়গায়। এতবার এতজনকে ফোন করি যে নিজেকে কল সেন্টারের কর্মী বলে মনে হতে লাগলো। প্রথম ফোন করি আমার ক্লাসমেট নাহিদকে। মাস্তান ধরনের এই ছেলেটার সঙ্গে কিছুটা খাতির ছিল। তাকে পরীক্ষার আগে কি আসতে পারে বলতাম, নোট দিতাম, এমনকি সে চাইলে পড়াও বুঝিয়ে দিতাম। আমি আশা করেছিলাম হাসপাতালে আমাকে দেখতে আসবে সে। হয়তো সরকারি ছাত্র সংগঠন করে বলে আসেনি বা আসতে পারেনি। তবু পুরনো সম্পর্ক আর একই জেলার ছেলে, এ দুটো দাবি একত্র করে মনে যথেষ্ট জোর এনে তাকে ফোন করি একদিন। নাহিদ আমার ফোন ধরে, জানায় সে পরে শুনেছে আমার মার খাওয়ার ঘটনাটা, কিন্তু তার পক্ষে এখন হেল্প করা সম্ভব না। আমি আকুল হয়ে বলি আমাকে মিথ্যে ট্যাগ দিয়ে মারা হয়েছে, আমি আসলে সেই সংগঠনের কেউ না। সে স্বীকার করে এরকম হয় মাঝে মাঝে, কিন্তু এটা নিয়ে এখন কিছু করার নেই। পরিস্থিতি ঠান্ডা হলে দেখবে কিছু করা যায় কিনা। নাহিদ ফোন রাখার পর মনে হয় তাকে জিজ্ঞেস করি পরিস্থিতি কবে ঠান্ডা হবে। ফোনও করি আবার, কিন্তু এবার সে ফোন ধরে না। ক্লাসে সজল আর ওয়াসিফ নামে দুজনের সঙ্গে কথা হতো আমার। মার খাওয়ার পর তারা আমাকে দেখতে আসেনি। তাদের ফোন করতে ইচ্ছে হয় না, তাদের কিছু করার ক্ষমতাও নেই। আমি বরং মিনহাজের জোগাড় করে দেওয়া নম্বরগুলোই ফোন করতে থাকি। একদিন ফোন করি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাডামকে। উনি খুব স্মার্ট মানুষ, টেলিভিশনে মাঝে মাঝে যান সমাজের বিভিন্ন বিষয়ে আলাপ করতে। উনি আমাদের এখনো ক্লাস নেননি, কিন্তু টেলিভিশনের আলোচনা শুনে দূর থেকে দেখে তাকে খুব মমতাময়ী মানুষ মনে হয়। কয়েকবার ফোন করে যখন পেলাম ওনাকে, আমার কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি। কারা মেরেছে তোমাকে, কেন? পেপারে তো এসেছিল ম্যাডাম। তাই? তার গলা শুনে মনে হয় সত্যি জানেন না তিনি। আমি সরকারি ছাত্র সংগঠনের নাম বলি, বলি তারা মেরেছে। কেন মেরেছে? তোমার ঝগড়া হয়েছিল তাদের সঙ্গে? না ম্যাডাম, কোনো ঝগড়া হয়নি। তাহলে মেরেছে কেন? আমি তাকে কি বলবো? বলি ম্যাডাম কেন মেরেছে তা তো আমি ঠিক জানি না। এখন বলেছে ক্যাম্পাসে গেলে আমাকে আবার মারবে। কি বলো এসব? মারবে কেন? আমি তো বুঝতে পারছি না কিছু। মনে মনে বলি কোন দুনিয়ায় যে থাকেন তিনি। মুখে বলি আমি কি ক্লাস করতে আসতে পারবো ম্যাডাম? পরীক্ষা আছে সামনে। কেন পারবে না? তুমি আমাদের স্টুডেন্ট না? আসলে যদি মারে আবার? গতবার মার খাওয়ার পর অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। বলো কি, কোথায় ঘটেছে এসব? আমি হলের নাম বলি। এটাও বলি যে একজন ছাত্র উপদেষ্টা আমাকে দেখতেও গিয়েছিল, তার কাছে সব জানা যাবে। তিনি যেন গভীর অন্ধকারে পথের দিশা খুঁজে পান। বলেন আচ্ছা, আমি কথা বলি তার সঙ্গে, তুমি এক কাজ করো, পরে ফোন করো আমাকে। কবে করব ম্যাডাম? করো, আমি তো খুব ব্যস্ত আছি এখন। আমার বড় মেয়েটা ইউএস যাচ্ছে পড়তে। 2-4 দিন পর ফোন করো। আচ্ছা, ঠিক আছে। মিনমিন করে বলি
ঠিক আছে। ঠিক 2 দিন পর ফোন করি। তারপর ঠিক 4 দিন পর তিনি ফোন ধরেন না। 2 আর 4 মিলে হয় 6। 6 দিনের দিন আবার ফোন করি। 2-1বার চেষ্টা করার পর লাইনে ঢুকতে পারি, কিন্তু তিনি কয়েকটা রিং হওয়ার পর কেটে দেন। বাধ্য হয়ে তাকে সবিস্তরে মেসেজ পাঠায়। মেসেজের উত্তর আসে ঘন্টাখানেক পর। সেখানে ইংরেজিতে লেখেন আমি যেন ছাত্র উপদেষ্টার সঙ্গে কথা বলি। ছাত্র উপদেষ্টার সঙ্গে কথা বলে লাভ নেই। তিনি আমাকে আগে জানিয়েছেন এটা হলের বিষয়, হলের প্রভোস্টকে বলতে হবে। ম্যাডামের মেসেজ পাওয়ার পর উপায়ন্তর না দেখে প্রভোস্টের সঙ্গে কথা বলি একদিন। ফোনে পাওয়া যায় তাকে। তিনি সরকার দলীয় শিক্ষক, জানতেন আমার ঘটনাটা। আমার কথা শোনা মাত্র বলেন ইউ আর ইলিগ্যাল। তারপর বাংলায় বলেন তুমি তো অবৈধ, তোমার ব্যাপারে আমার কিছু করার নেই। আমি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার হলে অ্যাটাচড। সিট বরাদ্দ না পেয়ে বাধ্য হয়ে বিনা বন্দোবস্তে হলে থেকেছি বলে ইলিগ্যাল হয়ে গেছি তার কাছে। আমি যদি মরে যেতাম সেদিন, তাতেও বোধহয় তার কিছু আসতো যেত না। তিনি দয়া করে যেন আমাকে পরামর্শ দেন প্রক্টরের সঙ্গে কথা বলার জন্য। মারামারি নাকি প্রক্টরের বিষয়। আমার খুব বলতে ইচ্ছে করে সেদিন কোনো মারামারি হয়নি, সবাই মিলে আমাকে মেরেছে। এটাকে কি মারামারি বলে? কিছু বলি না তাকে অবশ্য। মারামারির একটা পক্ষ হিসেবে যেমন অপরাধবোধ থাকতে হয়, কেন যেন সেরকম একটা কণ্ঠে তাকে ধন্যবাদ দিই। প্রক্টরকে ফোন করতে গিয়ে বেকুব বনে যায়। তার 3টে ফোন নম্বর। সত্যি সত্যি টেলিফোন অপারেটরের মতো আমি 3টা ফোনে একের পর এক ফোন করতে থাকি। কোনোটা এনগেজড, কোনোটা বেজে ওঠার পর ধরে নাই কেউ। একবার ফোন ধরে অবশ্য তিনি স্যাঁতসেঁতে গলায় মিটিংয়ে আছি বলে কেটে দেন। মরিয়া হয়ে তাকে একদিন গভীর রাতে ফোন করি। আশ্চর্য বিষয়, ফোনটা সঙ্গে সঙ্গে ধরেন তিনি। ধরেই বলেন কে? আমি আমার নাম বলি, ডিপার্টমেন্টের নাম বলি। তিনি বলেন কি বিষয়, এত রাতে ফোন করেছো কেন? আমি বারবার সরি বলি। তিনি হঠাৎ ক্ষেপে যান। এতবার সরি বলছো কেন? ফাজলামি করো আমার সঙ্গে? আমি আবারও সরি স্যার বলি। আবারও বকা খাওয়ার ভয়ে তাড়াতাড়ি বলি, স্যার আমাকে তো মেরে হল থেকে বের করে দিয়েছে, এখন পরীক্ষা দিব কিভাবে? কবে মেরেছে? তিনি এমনভাবে বলেন যেন এগুলো নিত্য নৈমিত্তিক বিষয়, কিন্তু তাই বলে আমি সুযোগটা নষ্ট করতে পারি না। ছোটবেলায় বাবার কাছে পিটুনি খাওয়ার আগে যেভাবে তড়িঘড়ি করে কথা বলতাম, সেভাবে দ্রুত বেগে বলি তাকে পুরো ঘটনাটা। তিনি আমাকে পুরো কথা শেষ করতে দেন না, বলেন ও আচ্ছা ওই ঘটনা, তুমি তো শিবির। তিনি এমনভাবে কথাটা বলেন যেন ঘৃণায় বমি চলে আসছে তার। না স্যার না, আমি সাধারণ ছাত্র স্যার, কোনোদিন এসব করিনি। আরে রাখো, তিনি ধমক দেন, সবাই এমন বলে। তুমি এসব না করলে মারলো কেন তোমাকে? তিনি গভীর ও দ্রুত শ্বাস ছাড়েন কয়েকবার। হঠাৎ শুনলে মনে হবে তীব্র ঝাল কিছু খেয়ে ফেলেছেন তিনি। ভয়ে আমার বুক ধকধক করতে থাকে। তিনি বলেন আমার মনে পড়ছে সব। তিনি হলের নাম বলেন, আমার নামও বলেন। এগুলো আমি বলেছি তাকে, অথচ এমনভাবে বলেন যেন গোপন তদন্ত করে তিনি জেনেছেন এসব। তারপর বলেন তোমার তো কপাল ভালো, তোমাকে পুলিশে দেয়নি। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ঐতিহ্য ও প্রগতিশীল চেতনার একটা লেকচার দেন। একসময় আবেগে থরথর করে কাঁপতে থাকে তার গলা। ঐতিহ্যের আলাপ শেষ হলে তিনি থুতু মারার মতো করে প্রশ্ন ছুড়ে দেন আমাকে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে তুমি কিভাবে করো স্বাধীনতা বিরোধীদের সংগঠন? স্যার আমি করি না, কেউ প্রমাণ দিতে পারলে
যে শাস্তি দেন মাথা পেতে নেব। প্রমাণ? তিনি হুঙ্কার দিয়ে ওঠেন। কি প্রমাণ চাও তুমি? তোমার ফোন পরীক্ষা করেছে ছেলেরা, তোমার রুম সার্চ করেছে, অবশ্যই তুমি তাদের লোক। না স্যার, আমি চিৎকার করে উঠি। কোনো কিছু নাই আমার ফোনে, কোনো কিছু ছিল না রুমে, এসব সত্যি না স্যার। তুমি আমাকে চ্যালেঞ্জ করো? আমি মানুষ চোখে দেখি। তিনি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়েছেন, বলেন, তোমার কথাই তো প্রমাণ করে তুমি তাদের লোক। আবার তোমার এত বড় সাহস, তুমি ফোন করো আমাকে? স্যার, আমি কেঁদে ফেলি এবার। তাহলে কার কাছে যাব স্যার? তিনি তিক্ত কণ্ঠে পাকিস্তানের নাম বলেন। সেখানে চলে যেতে বলেন। পাকিস্তানের সঙ্গে আমার কি সম্পর্ক? আমি কেন সেখানে যাব কিছুই বুঝতে পারি না। বিদেশে পড়ার জন্য যেতে বললে আমেরিকা ইংল্যান্ডের কথা বলতে পারতেন, যদিও সেসব জায়গায় যাওয়ার সামর্থ্য আমার নেই। কিন্তু সব বাদ দিয়ে পাকিস্তানের নাম বললেন কেন? ভেবে কুলকিনারা পাই না। বিস্মিত হয়ে বলি, কই যাব স্যার? পাকিস্তান, তোমাদের পেয়ারা পাকিস্তান। নাটকে ভঙ্গিতে তিনি এটা বলে ফোন কেটে দেন।